This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ট্যাংরায় একই বাড়িতে দুই বধূ এবং এক কিশোরীর মৃত্যু ঘিরে পরতে পরতে রহস্য। পুলিশ সূত্রের দাবি, প্রথমে পায়েসে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ানো হয় কিশোরীকে, তারপর শ্বাসরোধ করে খুন করা হয় তাকে। দাবি পুলিশ সূত্রে। পুলিশ জানিয়েছে ট্যাংরার বাড়ির দোতলায় তিনটি আলাদা আলাদা ঘরে দুই বউ এবং কিশোরীর দেহ উদ্ধার হয়েছে। জয়েন্ট সিপি ক্রাইম কি জানাচ্ছেন আপনাদের শোনাবো। ওনারা যে স্টেটমেন্ট দিয়েছেন, অ্যাজ পার স্টেটমেন্ট কে এনারা এখানে কিছু স্লিপিং পিলস পায়েসের মধ্যে মিশিয়ে খেয়ে সুসাইড অ্যাটেম্প্ট করেছেন। তারপরে হয়তো কাট ইঞ্জুরি আছে হাতে, তো তিনজন হয়তো ওটাতে মারা গেছেন যেটা ওনারা বলেছেন। তারপরে ওনারা গিয়ে অ্যাজ সুসাইড অ্যাটেম্প্ট হি পিলারে গিয়ে গাড়িতে ধাক্কা মেরেছেন। এদিকে ইতিমধ্যেই রহস্যের প্যাঁচ ক্রমশই বাড়ছে। সর্বশেষ কি আপডেট উঠে আসছে জানতে চলে যাব আমাদের প্রতিনিধি সুজয়ের কাছে। সুজয়, ইনভেস্টিগেশন কোন পর্যায়ে, প্রাথমিকভাবে কি অনুমান পুলিশের? দেখো, তোমার প্রথমে দেখাতে চাইবো যে ইতিমধ্যে ঘটনাস্থলে লালবাজারের যে ফরেন্সিক ইউনিট তারা এসছে। ফরেন্সিক ইউনিটের সঙ্গে ডিএনএ মোবাইল ইউনিট, যেটা ফরেন্সিক সায়েন্স ল্যাব কলকাতা তাদেরই একটা অংশ, সেই ডিএনএ ইউনিট এসছে। তার পাশাপাশি ফরেন্সিক ইউনিট তারাও ইতিমধ্যেই কিন্তু যেখানে এই ঘটনা ঘটেছে সেই বাড়িতে ইতিমধ্যে পৌঁছেছে। মূলত দেখো, একদিকে ময়নাতদন্ত সেই বিষয়গুলি যেমন রয়েছে, তার পাশাপাশি পারিপার্শ্বিক যে তথ্য প্রমাণ, ডিএনএ স্যাম্পেল, ফিঙ্গারপ্রিন্ট, ফুটপ্রিন্ট, এই প্রত্যেকটি যে সায়েন্টিফিক এভিডেন্স, এই সায়েন্টিফিক এভিডেন্সগুলোকেই পুলিশ যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে। ডগ স্কোয়াড তাদেরকেও নিয়ে আসা হয়েছে। প্রত্যেকটা যে এই তথ্য প্রমাণ, সেই তথ্য প্রমাণগুলিকে একটার সঙ্গে একটা জুড়ে পুলিশ এই ঘটনার কিনারা করতে চাইছে। তোমার একটা নতুন আপডেট জানাতে চাইবো যে এই বাড়ির ভেতরে একটি রক্তমাখা কাপড় পাওয়া গিয়েছে এবং এই একতলায় মৃতদেহগুলি ছিল, দোতলায় পাওয়া গিয়েছে সেই রক্তমাখা কাপড়। এবং পুলিশ বলছে, পুলিশ সূত্রে যেটা খবর, সেই কাপড়ে রক্ত মোছা হয়েছে। একটা বিষয় এটা থেকে আরও রহস্য তৈরি হয়, যদি তারা আত্মঘাতী হন তাহলে রক্ত মুছবেন কে বা কারা, কে তাহলে রক্ত মুছেছিল? একই সঙ্গে যে ছুরির কথা বলা হচ্ছে, যে কাগজ কাটার একটি ছুরি পাওয়া গিয়েছে, সেই ছুরিটিও বা কি করে একতলা থেকে দোতলায় গেল, এই জায়গাতে পড়তে পড়তে রহস্য রয়েছে। তার পাশাপাশি আরও যে ফ্লোরে দেহ পাওয়া গিয়েছে, অর্থাৎ একতলা তিনটি ঘরে দেহ পাওয়া গিয়েছে, কিন্তু রক্তের কিন্তু প্রমাণ পাওয়া যাচ্ছে অন্য ফ্লোরগুলিতেও। আমরা কিছু সময় আগেই যে সিসিটিভি ফুটেজ দেখিয়েছিলাম যে 12:52 এই যে গ্যারেজ, এই যে গাড়ির গ্যারেজ, এখান থেকেই 12:52 তারা গাড়ি করে বেরোয়। গাড়ি করে বেরোনোর পর কিন্তু তারা সোজা বাইপাসের দিকে টার্ন নিয়ে চলে যায়। কিন্তু একটা সময়ের গ্যাপ দেখা যাচ্ছে, রাত 12:52 থেকে রাত 3টে, এই সময় প্রায় 2 ঘন্টারও কিছুটা বেশি সময়, এই সময় তারা ছিলেন কোথায় ছিলেন? যদি তাদের গাড়ি নিয়ে আত্মহত্যা করারই পরিকল্পনা থেকে থাকে, তাহলে গাড়ি নিয়ে বেরিয়ে তৎক্ষণাৎ কেন তারা ওই মেট্রোর পিলারে ধাক্কা মেরে আত্মঘাতী হলেন না? তাহলে এই 2 ঘন্টার সময় তারা কোথায় ছিলেন? অর্থাৎ বয়ানের সঙ্গে যে পারিপার্শ্বিক যে তথ্য প্রমাণ, তার অনেকাংশেই মিল নেই, তেমনটাই লালবাজারের সূত্র বলছে। সুজয়, সময় যত এগোচ্ছে তত জটিলতা বাড়ছে, পরতে পরতে রহস্য বাড়ছে। তুমি আমাদের সঙ্গে থাকো। এই ঘটনায় দেখুন, গোটা কলকাতা শহর স্তম্ভিত এবং রাজ্যবাসীও স্তম্ভিত। তার কারণ এই ঘটনায়, যে ঘটনাটা ঘটেছে, এখনো পর্যন্ত কোনটা আত্মহত্যা, কোনটা খুন, কিভাবে হলো, সবটা এখনো স্পষ্ট নয়। বেশিটাই এখনো পর্যন্ত ধোঁয়াশা। পুলিশ প্রাথমিকভাবে বলছে যে এর মধ্যে আত্মহত্যার তত্ত্ব থাকলেও থাকতে পারে। আমরা কথা বলবো আমাদের আরেক প্রতিনিধি সুশোভনের সঙ্গে। সুশোভন, এক হচ্ছে যারা গাড়ি নিয়ে বেরোলেন তারা তো ঘটনার পরে বেরিয়েছেন, তাই তো? তার আগেই নিশ্চয়ই ওই মহিলারা মারা গিয়েছেন যাদের মৃতদেহ পাওয়া গিয়েছে। তাদের মৃতদেহ আর একটা রক্তমোছা কাপড়ের কথা এক্ষুনি সুজয় বলছিলেন। পুলিশ এখন এই মুহূর্তে কি বলছে? কোনো একজনকে কি খুন করা হয়েছে, বাকিদের আত্মহত্যা নাকি? দেখো, পুলিশ সূত্রে খবর যেটা, যে মূলত যে 2জন মহিলার দেহ পাওয়া গেছে, সেখানে কিন্তু একজনের হাত কাটা রয়েছে আর অন্যজনের হাত এবং গলা কাটা রয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে পুলিশ কিন্তু ময়নাতদন্ত করছে এবং সেই জায়গায় কিন্তু কখন মৃত্যু হয়েছে সেটাই জানার চেষ্টা করছে। তার কারণ, কখন মৃত্যু হয়েছে এটা জানা গেলে যে তারা কখন বাড়ি থেকে বেরোচ্ছে, তাহলে বোঝা যাবে যে তারা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর মৃত্যু হলো, না বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আগেই মৃত্যু নিশ্চিত হলো বা মৃত্যু হলো।
অর্থাৎ তাদের মৃত্যুর টাইমিংটা কিন্তু ময়নাতদন্তে জানা যাবে এবং তারপর সিসি ক্যামেরা ফুটেজের সঙ্গে মেলালে সময়টা কিন্তু একেবারে বলা যায় যে পরপর ধরা যাবে যে কার পর কোনটা ঘটেছে। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ, তদন্তকারী আরও জানার চেষ্টা করছে যে এই যে বাড়ি, অর্থাৎ এই বাড়ি থেকে কোনো গাড়ি বেরোলো, সেই গাড়ি বেরিয়ে যাওয়ার পর যদি রুবি মোড়ে অ্যাক্সিডেন্ট হয় বা রুবি মোড়ের দিকে কোনো গাড়ি যেতে যায়, তুমিও জানো খুব যদি গাড়ি ধীর গতিতে চলে তাহলে সময় লাগবে 30 মিনিট, গাড়ি যদি দ্রুততার সঙ্গে চলে তাহলে সময় লাগবে 15 মিনিট। যদি আমি ধরেও নিই 30 মিনিট একজন ব্যক্তি লাগে, যদিও রাত্রিবেলা সেটা সম্ভব নয়, তাহলে কিন্তু তাও 1-1.5 ঘন্টা হাতে থাকে, তাহলে তারা গেল কোথায়? সেইটা জানার জন্যই মূলত এই যে রাস্তা তোমাকে আমি দেখানোর চেষ্টা করব যে এই যে রাস্তা, এই রাস্তার মূলত একেবারে যে সিসি ক্যামেরাগুলো রয়েছে, স্বাভাবিকভাবেই এই রাস্তার সিসি ক্যামেরা কিন্তু ইতিমধ্যেই বারবার দেখা হচ্ছে। তার একটাই কারণ, এই রাস্তা দিয়ে গাড়িটা মূলত কোন দিকে মোড় নিয়েছে, তারপর কোন সিগন্যাল ধরেছে, কোন সিগন্যাল ধরে গেছে। এই ক্ষেত্রে তদন্ত করতে গিয়ে তদন্তকারী দু একটা বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং পরবর্তীকালে ইঙ্গিত বহুল হয় যে গাড়িটা সিগন্যালে দাঁড়াচ্ছে সেখানে যখন কোনো সিগন্যাল যদি হয়ে থাকে, সেই সিগন্যালকে সে ব্রেক করছে না, তারপর সে সিগন্যাল দেখে দাঁড়িয়ে যাচ্ছে। সুশোভন, আরেকটা প্রশ্ন তোমার কাছে আপাতত সংক্ষেপে, সেটা হচ্ছে তা এই পুরুষরা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আগে ওই ঘটনা ঘটেছিল বাড়ির ভেতর না পরে ঘটেছিল, সেটাও এখনো পুলিশের কাছে স্পষ্ট নয়। একেবারেই সেটা স্পষ্ট নয় এবং সেটা স্পষ্ট করার জন্যই কিন্তু ময়নাতদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তেই কিন্তু একটা মৃত্যুর টাইমিং পাওয়া যাবে, সেই টাইমিংটার সঙ্গে কিন্তু পুলিশের যে একেবারে টাইমিংগুলো পেয়েছে একের পর এক রাখা হবে, তারপরে কিন্তু বোঝা যাবে যে কখন মৃত্যু হয়েছে, কখন তারা বাড়ি থেকে বেরিয়েছে এবং কখন অ্যাক্সিডেন্ট হয়েছে। অর্থাৎ পর যে একেবারে সিরিজ ধরে কিন্তু পুরো বিষয়টা পরিষ্কার হবে, যেটা ময়নাতদন্তের পর অনেকটা পরিষ্কার হবে তদন্তকারীদের কাছে। বেশ, অনেক ধন্যবাদ সুশোভন, আমাদের সঙ্গে এতক্ষণ লাইভে ছিলেন সুশোভন। তিনি বলছিলেন যে সিকোয়েন্সিয়াল অর্ডারে তদন্তকে সাজানো, সেইটা পুলিশ এখন চেষ্টা করছে যে কখন বাড়িতে যারা যে 3 মহিলার দেহ পাওয়া গিয়েছে তাদের ডেথ টাইমটা কি সেটা জানার চেষ্টা করছেন। যদি এটা বোঝা যায় তাহলে বোঝা যাবে যে যারা পুরুষরা বেরিয়ে গিয়েছিলেন তারা আগে বেরিয়েছেন না পরে বেরিয়েছেন। যে সিসিটিভি ফুটেজ এসেছে সেই ফুটেজ আরও একবার আপনাদেরকে দেখাই, যেখানে দেখা যাচ্ছে 12:55 নাগাদ ওই 2 ভাই কিশোরকে নিয়ে বেরিয়ে যাচ্ছে এবং তারপর ঘটনা কখন ঘটলো, ঘটনা ঘটলো 3:15 নাগাদ, তখন অ্যাক্সিডেন্ট হলো, অভিষেকটা মোড়ের কাছে অ্যাক্সিডেন্ট হলো। এখন মাঝখানের এই যে সময়টা তারা দুজন কোথায় ছিলেন, কোন কোন জায়গায় অসঙ্গতি রয়েছে, সমস্ত নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে আমাদের সহকর্মী সিজার মণ্ডল রয়েছে। সিজার, মাঝখানের এই যে সময়টা, সেই সময়টা তারা কোথায় থাকতে পারেন, কি ঘটতে পারে, সেটা একটা অসঙ্গতির দিক। আরও একটা বিষয় যেটা সামনে আসছে সেটা হচ্ছে যে এই যে তারা বেরোলেন এবং এই যে মাঝখানের সময়টা তারা গেলেন, কিশোরকে নিয়ে বেরোলেন, ততক্ষণ তাদের বাকি পরিবারের লোকজন কোথায় ছিলেন এবং সব মিলিয়ে অসঙ্গতিগুলো কি সামনে আসছে এখন? দেখো, এখন পর্যন্ত গোটা ঘটনায় একাধিক অসঙ্গতি সামনে আসছে। তার কারণ হচ্ছে পুলিশকে যে বয়ান দিয়েছেন এই আহত 2 ভাই, তাতে তারা দাবি করেছেন যে বাড়ির মহিলারা আত্মহত্যা করেছে এবং পায়েসের মধ্যে ঘুমের ওষুধ মেশানো হয়েছিল। এবার সেই জায়গা থেকে যদি দেখা হয় তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে 3টে দেহ 3টে আলাদা আলাদা ঘরে ছিল। একজন মানে 2 স্ত্রীর মধ্যে একজনের হাতে এবং গলায় আঘাতের চিহ্ন, ধারালো অস্ত্রের আঘাত ছিল, আরেকজনের হাতে ছিল এবং সেখানে কাপড় পাওয়া গেছে, যেখানে রক্তমাখা কাপড়ে সেটা দিয়ে রক্ত মোছার চেষ্টা হয়েছে, গোটা বাড়িতে রক্তের চিহ্ন। এই যে ক্রাইম সিন, সেখান থেকে একটা বিষয় স্পষ্ট যে কেউ যদি আত্মহত্যা করে তারপরে রক্ত কে মুছলো, এই প্রশ্ন ওঠে। দ্বিতীয় হচ্ছে যে কিশোরী, তাকে তার গলায় কিন্তু শ্বাসরোধ করে তাকে মারা হয়েছে, এইরকম একটা প্রাথমিকভাবে তদন্তকারীরা জানতে পারছেন। অর্থাৎ কোথাও যে এই 2 ভাই সবকটা সঠিক বলছেন না সেটা কিন্তু স্পষ্ট এবং সেই সঙ্গে সঙ্গে রহস্য আরও জোরালো হচ্ছে, যেহেতু তারা 1.25 ঘন্টা তাদের গতিবিধি কী ছিল সেটা কিন্তু এখনও স্পষ্ট নয়। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে পরিবারের মহিলারা বাড়িতে ঘুমের ওষুধ খেয়ে বা হাতের শিরা কেটে আত্মহত্যা করলেন, হঠাৎ করে পরিবারের পুরুষরা বাড়ি থেকে বেরিয়ে একটা অদ্ভুত উপায় গাড়ি নিয়ে মেট্রোর পিলারে ধাক্কা মেরে আত্মহত্যা করছেন বা করার পরিকল্পনা করছেন, এটাও কতটা গ্রহণযোগ্য সেটা নিয়েও কিন্তু অনেকটাই সংশয় রয়েছে এবং সেখান থেকে এই সম্ভাবনাটাই জোরালো হচ্ছে সুইসাইড প্যাক্ট বা খুন করে আত্মহত্যার চেষ্টা, এই বিষয়গুলোই কিন্তু জোরালোভাবে উঠে আসছে। আর সিজার, ট্যাংরা থেকে মানে যেখানে বাড়ি সেখান থেকে তো অভিষেকটা মোড় যেতে এতটা সময় লাগতে পারে না, তাই তো?
একদমই, কারণ দূরত্ব হচ্ছে 6.5 কিলোমিটার, ভোর রাতে গাড়িতে করে খুব বেশি হলে 10 মিনিট সময় লাগার কথা। এবং এখানে আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট রয়েছে যে ওই বাড়ির যারা প্রতিবেশীরা রয়েছেন তারা বলছেন গোটা মঙ্গলবার দিন বাড়িতে এক ভাইকে একমাত্র বেরোতে দেখা গিয়েছিল, কিন্তু বাড়ির বাকি সদস্যদের কিন্তু দেখা যায়নি। আর সেখান থেকেই ময়নাতদন্তে এটা স্পষ্ট হবে এই 3 জনের মৃত্যু কখন হয়েছিল, সেটা সুইসাইডাল কাট ইনজুরি না হোমিসাইডাল ইনজুরি, সেই বিষয়গুলো স্পষ্ট হলে এই রহস্যের জট অনেকটাই কাটবে। বেশ, অনেক ধন্যবাদ সিজার তোমাকে। আমরা অবশ্যই নজর থাকবে গোটা তদন্তের দিকে। একটা ঘটনা গোটা শহরে সাড়া ফেলে দিয়েছে এই ঘটনা, এবং লোম খাড়া হয়ে যাচ্ছে। তার কারণ এত রহস্য এবং অত্যন্ত গ্রুসাম ব্যাপারটা। শুনুন, আমরা আমাদের আরেক প্রতিনিধি সুপ্রিয় গুহর সঙ্গে কথা বলবো। এই যে সিজার মণ্ডল, আমার সহকর্মী যেটা এতক্ষণ বলছিলেন যে কিভাবে গাড়িটা ধাক্কা মারলো, অভিষিক্তা মোড়ের কাছে থামে, বলা হচ্ছে আত্মহত্যা, এরকম একটা তত্ত্ব উঠে আসছে। সুপ্রিয়, তোমার কাছে যেটা আমার প্রশ্ন, 3 জন মিলে বেরোলেন, যারা অ্যাডাল্ট তারা ঠিক করলেন আমরা গাড়িতে ধাক্কা মেরে আত্মহত্যা করব। আচ্ছা, মাথায় তো স্বাভাবিক বুদ্ধি, যে কোনো স্বাভাবিক মানুষের এই জিনিসটা আসতেই পারে মাথায়, যে ধরুন ধাক্কা মারলাম তারপরে কেউ একজন মারা গেলাম না, তা আত্মহত্যা করতে গেলে তো আগে আত্মহত্যা মারা যাবো সেটা এনশিওর করেই লোকে আত্মহত্যার চেষ্টা করে, তাই না? আচ্ছা, তোমাকে প্রথমে যেটা বলবো, তুমি যেমনটা বলছিলে যে এই গোটা ঘটনার পেছনে কিন্তু পরতে পরতে রহস্য রয়েছে, এবং সময় যত এগোচ্ছে সেই সমস্ত রহস্যগুলোই কিন্তু বিভিন্ন প্রশ্ন সামনে নিয়ে হাজির হচ্ছে। আর আমরা যেখানে রয়েছি এটাই হচ্ছে সেই দুর্ঘটনাস্থল, অর্থাৎ ওই ট্যাংরা শিল লেনের ওই যে 3 পুরুষ সদস্য, অর্থাৎ 2 ভাই এবং তাদের পরিবারের এক নাবালক, তারা কিন্তু এখানে এসেই এই যে মেট্রোর পিলার, এই পিলারেই তাদের বিলাসবহুল গাড়ি নিয়ে ধাক্কা মারে। এবং তুমি যেটা বলছিলে যে তারা যদি আত্মঘাতী হওয়ারই চেষ্টা করেন, সেক্ষেত্রে সবসময় আর তারা চেষ্টা করবেন, যেই করুক না কেন আত্মঘাতী হওয়ার চেষ্টা, তারা কিন্তু মৃত্যু নিশ্চিত করার চেষ্টা করবেন। একটা বিলাসবহুল গাড়ি, সেই গাড়িতে এয়ার ব্যাগ রয়েছে, সেই গাড়ি নিয়ে কোথাও ধাক্কা মেরে তারা যদি আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন, সেক্ষেত্রে যে সকলের মৃত্যু নিশ্চিত হবে এমনটা কিন্তু নয়। অর্থাৎ সেই বিষয়টা তারা কেন ভাবেননি, আর এখান থেকেই কিন্তু প্রশ্ন উঠছে তারা আত্মঘাতী হওয়ার যে বয়ান দিয়েছেন ইতিমধ্যেই পুলিশের কাছে, সেটার কতটা সত্যতা আছে। যদিও তাদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা এই আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিলেন এমন বয়ানই পেয়েছেন, এবং সেক্ষেত্রে দেখানোর চেষ্টা করছে, আমার ক্যামেরা পার্সন কুণাল দেখাচ্ছে, এই যে মেট্রোর পিলার সজোরে এখানে আজ ভোর 3:30 নাগাদ এসে ওই বিলাসবহুল গাড়ি ধাক্কা মারে। গাড়ির যে মোবিল চেম্বার রয়েছে সেটা ফেটে এখনও মোবিল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারিদিকে, গাড়ির 2টো এয়ার ব্যাগ ফেটে যায়। এখন তদন্তকারীরা যেটা দেখছেন, এই দুর্ঘটনাস্থলের আশপাশের যে সমস্ত রাস্তার সিসি ক্যামেরা রয়েছে সেই ফুটেজ দেখছেন, যে সত্যিই কি তারা আত্মঘাতী হওয়ার জন্য বেপরোয়া গতিতে এসে গাড়ি নিয়ে এখানে ধাক্কা মেরেছিলেন, নাকি কোনো যান্ত্রিক ত্রুটি, নাকি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মেরেছিলেন। এবং এখানে আমার অন্যান্য সহকর্মীরা যেটা বলছেন, তদন্তের ক্ষেত্রে এই বিষয়গুলোও যথেষ্ট তাৎপর্যপূর্ণ, যে যখন এই গাড়ি নিয়ে তারা বাড়ি থেকে বেরিয়েছিলেন এবং বাড়ি থেকে যে 3 জনের দেহ উদ্ধার হলো, তাদের মৃত্যু কখন হলো এবং তারা বাড়ি থেকে কখন বেরোলেন, এবং বাড়ি থেকে বেরোনোর পর মাঝের এই যে 2 ঘন্টা 15 মিনিট সময় তারা কোথায় কোথায় গিয়েছিলেন, কোন কোন রাস্তায় ঘুরেছিলেন, কারোর সঙ্গে কি দেখা করেছিলেন, মাঝের এই এতটা সময় তারা কোথায় ছিলেন। আত্মঘাতী হওয়ারই যদি পরিকল্পনা থাকতো, সেক্ষেত্রে বাড়ি থেকে বেরোনোর পর সোজা এই জায়গাতে এসে ধাক্কা মারলেন না কেন। বেশ, অনেক ধন্যবাদ সুপ্রিয়। যে প্রশ্নগুলো আমরা তুলছি সেগুলো খুব সঙ্গত, যে কোনো মানুষ এই প্রশ্নগুলো মাথায় ঘুরপাক খাবে। আত্মহত্যার যে তত্ত্ব উঠে আসছে অভিষিক্তা মোড়ের কাছে, যে তারা অ্যাটেম্প্ট করেছিলেন সুইসাইডাল, খুব কমন ব্যাপার এই জিনিসটা, যে সবাই যে মারা যাবেন তার গ্যারান্টি কী ছিল। ফলে এটাই কি ধ্রুব সত্য, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য? দেখতে থাকুন আপনারা TV9 বাংলা, অবশ্যই আপনাদের আমরা জানাবো। আর রাজা, এখান থেকে আরো একটা প্রশ্ন উঠে আসছে যে এই আর্থিক সমস্যা বা অনটনে ভুগছিল কিনা এই দে পরিবার। তথ্য কিন্তু তেমনই বলছে যে আর্থিক অনটনে ভুগছিল দে পরিবার, তেমনই তথ্য সামনে আসছে। কারণ সেই যে চামড়ার কারখানা, সেই কারখানার কর্মীরা এমনই তথ্য দিচ্ছেন। এবং আসল সত্যিটা কি, প্রকৃত সত্যি কি, সেখানে কি চলছিল, সমস্তটার জন্য TV9 বাংলা পৌঁছে গেছিল সেই কারখানায়। দেখুন, প্রসূন দে ও প্রণয় দে, তাদের এই কোম্পানি লেখাই রয়েছে যে একেবারে তাদের যে কোম্পানির নাম, সেই কোম্পানির নাম লেখা রয়েছে, এবং এই কোম্পানিতেই তারা মূলত মালিকানার দায়িত্বে ছিলেন। আজকে সকালবেলা এই কোম্পানির যে একেবারে যে দরজা বা এই কোম্পানির যে যেটা কারখানা তা কিন্তু খোলা ছিল, কিন্তু স্বাভাবিকভাবেই এই ঘটনা জানাজানি হওয়ার পর তা একেবারে বন্ধ করে দেওয়া হয় এবং বর্তমানে কোনো কর্মচারী নেই। এবং সেই জায়গা থেকে এখনও পর্যন্ত বিষয়টা স্পষ্ট না যে মূলত কী ঘটনা ঘটেছিল এবং কী কারণে তাদের এই রকম পরিণতি। স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে যে কারখানা, সেই কারখানা এখন পুরোপুরি শ্রমিক শূন্য, এবং এই জায়গায় দাঁড়িয়ে মূলত যারা তদন্তকারী অফিসার তারা কিন্তু যে ফিনান্সিয়াল যে তাদের কোনো রকম প্রবলেম ছিল কিনা সেটাও জানার চেষ্টা করছে। ক্যামেরায় পিকুর সঙ্গে সুশোভন, TV9 বাংলা।
আজকে কি ফ্যাক্টরি খোলা ছিল? না, বন্ধ ছিল। কখন ফ্যাক্টরি এখন আজকে বন্ধ কেন? ফ্যাক্টরি কতদিন ধরে বন্ধ? সকাল দিয়েই বন্ধ। কেন সেটা আমরা ঠিক জানি না, আমাদের বললো ফ্যাক্টরি আজ বন্ধ আছে ওই জন্য। কে বললো? কোম্পানির লোক। এই যে দুজন, এই যে আপনাদের মালিক প্রণয় এবং প্রসূন, এরা কি এমনি মানে একটু টাকাপত্র অসুবিধা ছিল? দেখুন, আমরা আপনাকে বলছি আমরা কোনো ব্যাপারে জানি না। আমি সিকিউরিটি গার্ড দ্বারা আমি কাজ করি, আমি এসব ব্যাপারে কি জানবো? না, এমনি মাল অর্ডার আসছিল না? আসছিল না মাল অর্ডার কি একটু চাপ? সেটা বাবুরা বলতে পারবে, আমি কি করবো? আপনিও তো বুঝতে বলবো, একটা ফ্যাক্টরি চললে তো দেখি বুঝতে পান। আর চললে তো সে সবাই ইয়ে হয়। এখন কি চলছে? বন্ধ হচ্ছে, বন্ধ চাইছে। না না, চলছিল বলতে ভালো অর্ডার আসছিল না অর্ডার ফর্ডার একটু কম আসছিল? সেটা আমি বলতে পারবো না। চেকগুলি বাউন্স হয়ে গেছে, যার ফলে আমি কালকে সন্ধ্যেবেলা 6টার সময় ফোন করছিলাম ওনাকে, দাদা ফোনে পাইনি। তারপরে সন্ধ্যেবেলা আমি কালকে নিজেরই এসেছি, ওনাকে আমি পাইনি, বেল দিয়ে যাচ্ছি। তাই তারপরে দেখলাম এখানে দুটো পেপার লাগানো ছিল, ভেন্ডার হয়তো সকালেই পেপার লাগিয়ে চলে গেছে, সে পেপারটা এরা তুলিনি। তো পেপারের মধ্যে আমি লিখে দিলাম, দাদা আমি আপনার বাড়িতে এসেছি, আপনি কল করবেন। তারপরে আজকে সকালে এসে খবর দেখলাম এটা। তারপরে জানুয়ারিতে বাউন্স হয়েছে চেকটা, তারপরে আবার ফেব্রুয়ারিতে ডেট দিয়ে দিয়েছিল যে কালকে ডেট, কি কালকে ক্লিয়ার হয়ে যাবে, সেটাও বাউন্স হলো। তো বাউন্স হওয়ার পরে আমি সন্ধ্যেবেলা আসলাম, তারপরে তো ঘটনাটা এটাই দেখছি। কত টাকা ছিল? আমার প্রায় 30-এর কাছাকাছি। লাখ 30 লাখ। হ্যাঁ, ব্যবসা বলতে দুর্গাপুজোর পর থেকে একটু ডাউন ছিল। পুজোর পর থেকে, পুজোর আগে অবধি ঠিকঠাক কাজ ছিল, তারপর তো একটু ডাউন হয়ে গেছে। সেটা আমরা কি করে জানবো? আমরা ফুরনের লেবার, মানে যতটা করি ততটাই আমরা পয়সা পাই। তো আমাদের এসব নিয়ে মানে কোনো অতটা জানতামও না, ঠিক বলতেও পারবো না। কারণ কোম্পানির জায়গায় থাকতো, নিজের মতন গাড়ি করে আসতো, লাভতো, অফিসে বসতো, আবার অফিস থেকে নিজের হিসাব কিতাব করে আবার চলে যেত। দুই ভাই ব্যবসা করতো। ছোটো ভাইটাকে বেশি দিয়ে বড়ো ভাইটাও আসতো, কিন্তু আমাদের মানে স্টাফ লেবারদের ঘরে উনি মানে ছোটো ভাইটাই বেশি আসতো, বড়ো ভাইটাকে দেখিনি আসতে, কিন্তু অফিসে থাকতো উনি। না, এই লকডাউনের পর থেকে একটু ঢিলা হয়ে গেছে, তারপর পুজোর পর থেকে আরও মোটামুটি ঢিলা হয়ে গেছে। আগে কিরকম পার ডে ব্যবসা ছিল, এখন কিরকম? আগে তো ভালোই ব্যবসা। পার ডে অ্যামাউন্ট কিরকম ছিল ব্যবসা? অ্যামাউন্টটা তো বলতে পারবো না, সেটা তাও বাইরে 15-20টা পার্টি মাল নিয়ে যেত। পুজোর পর থেকে এই মাসে হয়তো 1-2 আসে, যেরকম রিসেন্টলি 7-8 জন মাল নিয়ে গেছে। এই মুহূর্তে যে ব্রেকিং আপডেট আমাদের কাছে এসে পৌঁছেছে, গাড়িতে ওঠার পরেও বন্ধুদের সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাটে ছিল বড় ভাইয়ের নাবালক ছেলে। আপনাদের আরো একবার জানিয়ে রাখতে চাইবো, গাড়িতে ওঠার পর বন্ধুদের সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাটে ছিল বড় ভাইয়ের নাবালক ছেলে। এই মুহূর্তের ব্রেকিং নিউজ, কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সায়ন্ত। সায়ন্ত, কি জানা যাচ্ছে? দেখো, আমরা যেটা সিসিটিভি ফুটেজে দেখতে পাচ্ছি যে 12:52 নাগাদ ট্যাংরার যে অটল শুনলেন সেখান থেকে বেরিয়ে যাচ্ছে দুই ভাই এবং তাদের প্রণয়ের নাবালক ছেলে। এবং যেখানে পুলিশ তদন্তে যখন দেখতে পাচ্ছে 12:52 বেরিয়ে যাচ্ছে, তদন্তে উঠে আসছে যে হোয়াটসঅ্যাপ চ্যাট, প্রণয়ের যে নাবালক ছেলে হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে রাত 1:24 পর্যন্ত, এবং সেটা কিন্তু অনলাইন, সে নিজে হোয়াটসঅ্যাপ অনলাইন বন্ধ করেছে ওই 1:24 হোয়াটসঅ্যাপে কিন্তু সেই বিষয়টা উঠে এসেছে। অর্থাৎ এই 12:52 থেকে 1:24 এর মাঝে বা এর আগে পর্যন্ত সে যে টানা হোয়াটসঅ্যাপের নিজের বন্ধুর সঙ্গে কথা বলে গিয়েছে সেটা কিন্তু তদন্তে উঠে আসছে। কাদের সঙ্গে কথা বলেছে, কি কথা বলেছে, সেটা কিন্তু পুলিশ এখন খতিয়ে দেখছে। কিন্তু এই 1:24 অর্থাৎ তখন 12:52 থেকে 3:30, এই যে পুরো সময়টা 3:30 সময় দুর্ঘটনা ঘটেছে, এবং 12:52 থেকে 1:24 এই সময় সে কি কথা বলেছে, কোথায় ছিল, সেটাই আমাদের খতিয়ে দেখা হচ্ছে। আপাতত তোমাকে ধন্যবাদ।